সূর্যের দেখা নেই বললেই চলে। পুরো শহর জুড়ে নেমে এসেছে ক্ষীণ কুয়াশার আবরণ। একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 9 তলার একটা বিশাল রুমে সফেদ রঙা নরম তুলতুলে বিছানার মাঝে গভীর ঘুমে ডুবে আছে মধু। মোমের মতো কোমল শরীরে চড়ানো তুলোর চেয়েও ফিনফিনে কালো রঙের জর্জেট শার্ট, দুধে আলতা ত্বকে কালোর নরম কনট্রাস্টে মেয়েটাকে প্রচণ্ড আকর্ষণীয় লাগছে। শার্টের ঊর্ধ্বাংশের দুটো বাটন খোলা থাকায় শ্বাসের ওঠানামায় স্পষ্ট বোঝা যাচ্ছে লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে বালিশ আর বিছানার সঙ্গে মিশে আছে। কিছুক্ষণ পর মধু হালকা নড়ে চড়ে উঠল। ঘুম চড়ানো চোখে উঠে বসেই চারপাশে তাকিয়ে নিচের দিকে চোখ পড়তেই ভ্রু কুঁচকে গেল। এই শার্টটা তো ও কখনো কেনেনি, এটা নিশ্চয়ই ওই অসভ্য লোকটার কাজ। একটা তপ্তশ্বাস ফেলে মধু বোতামগুলো ঠিক করতে করতে বিছানা থেকে নামতেই খেয়াল করলো দরজা খুলে রুমে ঢুকছে জাওয়াদ। মধু এলোমেলো চুলগুলো গোছাতে গোছাতে শুধালো, কয়টা বাজে? দুপুর 12টা। মধু খুব একটা অবাক হলো না, এমনটাই ওর ধারণা করেছিল। কথা না বাড়িয়ে ও কাবার্ডের দিকে এগোতে নিলেই জাওয়াদ এসে ওর সামনে দাঁড়ালো। মধু মাথা তুলে তাকাতেই দেখলো একজোড়া ধূসর বাদামি বর্ণের চোখ ওকে আপাদমস্তক একাগ্র মনোযোগ সহকারে দেখছে। লজ্জায় গাল লাল হয়ে গেল মধুর। ও চোখ নামিয়ে আড়ষ্ট গলায় শুধালো, এভাবে তাকিয়ে আছেন কেন? চোখ সরান। জাওয়াদ খানিকটা ভ্রু উঁচু করে বলল, কেন? মধু অবিন্যস্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে শুধালো, আমার লজ্জা করছে। জাওয়াদ হাসলো। এক পা এগিয়ে এসে মধুর কোমরে হাত রেখে ওকে নিজের কাছে টেনে নিল। পরক্ষণেই কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এখনো তোমার লজ্জা ভাঙেনি? মধু লজ্জায় হাঁসফাঁস করে উঠল। নিজেকে জাওয়াদের থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে শুধালো, ছাড়ুন আমাকে, আমি মেহেরানের কাছে যাব। জাওয়াদ মধুর পরনের শার্টের ঊর্ধ্বাংশের কয়েকটা বাটন খুলে শার্টটা কাঁধ থেকে নামিয়ে ফেললো। অতঃপর কোনো সতর্ক বার্তা ছাড়াই ওর উন্মুক্ত কাঁধে মুখ ডুবিয়ে শুধালো, জাফরান বাড়িতে নেই, ও মায়ার সাথে বেরিয়েছে। কোথায়? পার্কে। এখন এই দুপুরবেলা? স্কুল ছুটির পর মায়া ওকে পার্কে ঘুরিয়ে এনে একবারে বাসায় ফিরবে। এদিকে জাওয়াদের ঠোঁটের সাথে হাত ও সমান তালে চলছে। স্বামীর উষ্ণ আদরে তীর করে কাঁপছে মধুর সমস্ত কায়া। ও শুষ্ক ঢোক গিলে কম্পিত কণ্ঠে শুধালো, আপনার কি এখন কোনো কাজ নেই? আছে তো, এই যে বউকে আদর করা। এই বলে জাওয়াদ মধুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। আকস্মিক এমন কাজে হকচকিয়ে গেল মধু। ও তড়িঘড়ি করে ওঠার আগে জাওয়াদ নিচের গায়ের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে ওর উপর উঠে এলো। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। মধুর কথা শুনে জাওয়াদ ব্যস্ত হাতে মধুর শার্টের বাটনগুলো খুলতে খুলতে হাসকে স্বরে শুধালো, কিছু করার নেই জান, তোমাকে এখন একান্তই কাছে পেতে ইচ্ছে করছে আমার। আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না জাওয়াদ। জাগতিক সকল ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে প্রিয়তমার মাঝে বিলীন হলো। বিকাল 4টে ছুঁই ড্রয়িং রুমের এক কোণে রাখা গাঢ় ধূসর রঙের সোফায় বসে আছে জাওয়াদ। ওর সামনের সোফায় সামান্য দূরত্ব রেখে বসে আছে মেহেব। চোখে মুখ জমাট বাঁধা ভারী ভাব। দুই ভাই একই ঘরে, অথচ মাঝখানে যেন কয়েক মাইলের দূরত্ব। জাওয়াদ যখন বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তখন মেহেব বাড়িতে ছিল না, একটা কাজে বাইরে গিয়েছিল সে। ফিরে এসে যখন জানতে পারে জাওয়াদ বাড়ি ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার কারণ শুনে সেই মুহূর্তে প্রচন্ড রাগারাগি করেছিল আজমিরের সাথে। মেহেব সাফ বলে দিয়েছে এখানে ওর ভাইয়ার কোনো দোষ নেই, ওর ভাইয়া বিবাহিত আর একটা বাচ্চাও আছে। তাহলে সে কি করে রুমেলিকে বিয়ে করবে? বিষয়টা জানার পর আজমির হতবাক হয়ে গিয়েছিল। আজমিরের একটাই কথা, যদি জাওয়াদ বিবাহিত হয় তাহলে যখনই আজমির ওর পরিবার নিয়ে জানতে চেয়েছে সে কেন প্রতিবার এড়িয়ে গেছে, কেন বলেছে কিছুই মনে পড়ে না, স্মৃতিভংশের আড়ালে কেন লুকিয়েছে এমন বড় একটা সত্য। মেহেবও সাফ বলে দিয়েছে ও নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর সমস্যার ভেতর দিয়ে গেছে, না হলে এভাবে সব লুকিয়ে রাখতো কেন? কিন্তু আজমির সেই যুক্তি মানতে একদম নারাজ। ওর স্পষ্ট কথা, জাওয়াদ দিনের পর দিন মিথ্যা বলেছে, ওদের বিশ্বাসের সাথে খেলেছে। এমন মিথ্যাবাদী ছেলে পরিবার থেকে বিদায় হয়েছে, এটাই ভালো। এই নিয়েই মা ছেলের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়। ঝগড়ার রেশ এতটাই বেড়ে যায় যে আজমিরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় মেহেব। আজমির যতবারই ছেলের সাথে কথা বলতে যেত মেহেব ততবারই এড়িয়ে যেত। এদিকে কোম্পানির কাজ ফেলে বেশি দিন থাকা আজমিরের পক্ষে সম্ভব ছিল না। এই জন্য আজমিরকে নিউ ইয়র্কে ফিরে যেতে হয়েছে। যাওয়ার সময় অবশ্য মেহেবকে সঙ্গে নিতে চেয়েছিল, কিন্তু মেহেব যায়নি। অগত্যা রুমেলিকে নিয়ে একাই ফিরে গেছে আজমির। এদিকে জাওয়াদ কোথায় আছে এটা খুঁজে বের করতে চেষ্টা কম করেনি মেহেব। যতবার ফোন করেছে ততবারই নাম্বার বন্ধ পেয়েছে। জাওয়াদ যে সিম কার্ড চেঞ্জ করে ফেলেছে এটা তো আর মেহেব জানে না, যার ফলে জাওয়াদের সাথেও কোনো রকমের যোগাযোগ করে উঠতে পারেনি। এই তো আজকে দুপুর মেহেব যখন লাঞ্চে ব্যস্ত ছিল আচমকা ওর ফোনটা বেজে উঠেছিল। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে প্রথমে তেমন একটা আগ্রহ দেখায়নি মেহেব, কিন্তু পরপর কয়েকবার কল আসতে এক প্রকার বিরক্ত নিয়ে কল রিসিভ করেছিল মেহেব। জাওয়াদ ওকে একটা ঠিকানা সেন্ড করে দিয়ে কেবল বলেছিল এই ঠিকানাতে চলে আসতে, ওর সাথে কথা আছে। মেহেব প্রচন্ড বিস্মিত হয়েছিল, তবে খুশি
খুশিও হয়েছিল অত্যাধিক। ওর ভাইয়ের খোঁজ অবশেষে পেয়েছে। ও অবশ্য কিছু বলতে চেয়েছিল জাওয়াদকে, তবে জাওয়াদ ওকে সেই সুযোগটুকু দেয়নি। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়ে ফোনটা অফ করে দিয়েছিল। জাওয়াদ জানে মেহেব এখন অজস্র প্রশ্নের ঝুড়ি নিয়ে বসবে, কিন্তু এসব কথা ফোনে না বলে সামনাসামনি বলাটা ভালো মনে হয় জাওয়াদের। কল কেটে যাওয়ার পর বেশ কয়েকবার মেহেব কল করেছিল জাওয়াদকে, কিন্তু প্রতিবারই ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল। আর এক মুহূর্ত দেরি করেনি মেহেব, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গিয়েছিল। এখন ওরা দুজন সামনাসামনি বসে আছে। এখানে আসার পর মেহেব সেই যে বসেছে আর একবারের জন্যেও জাওয়াদের দিকে তাকায়নি। বাড়ি ছেড়ে চলে গেল, অথচ দেখা পর্যন্ত করলো না। একবার বলে যাওয়ারও প্রয়োজন মনে করলো না, এমনকি যোগাযোগ পর্যন্ত করার কোনো ওয়ে রাখেনি। আর এখন এতদিন পর নিজের প্রয়োজন বলে ওকে এখানে আনিয়েছে। ওর ধারণা জাওয়াদ না হয় ওকে পর ভাবে, কিন্তু ও তো জাওয়াদকে নিজের ভাই মনে করে। মেহেবের মন খারাপ বুঝতে পেরে একটা ভারী তপ্তশ্বাস ফেললো জাওয়াদ। কি রে, কথা বলবি না? মেহেব কোনো জবাব দিল না, চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। দুজনের মাঝখানের নিরাপত্তা প্রায় পাহাড় সম। কয়েক মুহূর্ত অতিক্রম শেষেও মেহেবের কোনো সাড়া এলো না। জাওয়াদ এক মুহূর্তে থেমে শুধালো, রেগে আছিস? আচ্ছা সরি। মেহেব চোখ সরিয়ে জাওয়াদের দিকে তাকালো। টানা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নির্লিপ্ত স্বরে শুধালো, আমি রেগে থাকলেই কি আর না থাকলেই বা কি? আমি কি তোমার কেউ হই নাকি? ভাইয়ের কথায় জাওয়াদ ক্ষীণ হাসলো। হয়তো ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মেহেব যে ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা জাওয়াদ খুব ভালো করেই জানে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জাওয়াদের কণ্ঠনালী ছিঁড়ে। কিয়ৎক্ষণ পরও আস্তে ধীরে শুধালো, আমি আজ রাতে ঢাকা শিফট হয়ে যাচ্ছি। নেক্সট মান্থে ফ্যামিলি নিয়ে কানাডা চলে যাব। আমি জানি তুই সব সময় আমাকে নিজের ভাই ভেবে এসেছিস, আমিও তোকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখি, কিন্তু আমাদের পথ চলাটা হয়তো এতটুকুতেই সীমাবদ্ধ ছিল। তোদের ওপর আমার অনেক ঋণ জমে আছে, সেসব শোধ করার ক্ষমতাও আমার নেই, তবুও পারলে আমাকে ক্ষমা করে দিস। এই বলে জাওয়াদ পকেট থেকে একটা চাবির রিং বের করলো। ধাতব শব্দে চাবিগুলো একসাথে ঝনঝন করে উঠলো। জাওয়াদ চাবির রিংটা মেহেবের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই বাড়িটা তোর। 4 মাস আগে আমি বাড়িটা কিনেছিলাম। জানি গ্রে হাউস থেকে বের হয়ে আমার এখানে ওঠা উচিত হয়নি, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। এটা তোরই প্রপার্টি, তাই আজ তোর প্রপার্টি তোকে বুঝিয়ে দিচ্ছি। মেহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইল হাতে ধরা চাবির রিংটার দিকে। এক মুহূর্তের জন্য ওর মনে হলো চিৎকার করে কিছু বলবে, অথচ বলার মতো শব্দ নির্দিষ্ট খুঁজে পাচ্ছে না ওর মস্তিষ্কের গহ্বর। জাওয়াদ কবে থেকে ওকে এত পর ভাবতে শুরু করলো, এই প্রশ্নটা ওর অন্তঃস্থল জুড়ে সমানে বেজে চলেছে। কিয়ৎক্ষণ পর জাওয়াদ ফের শুধালো, আমি জানি তোর মনে এখন কি চলছে। আমার ব্যাপারে যে ধারণা তুই বয়ে বেড়াচ্ছিস সেটা পুরোপুরি ভুল। আমার অনুভূতিটা বরাবরই তোর জন্য ছোট ভাইয়ের থেকে এক বিন্দুও কম না। আমি তোকে ঢাকার অ্যাড্রেস মেইল করে দেবো, যখন ইচ্ছে হবে চলে আসবি। আমার দরজা সব সময় তোর জন্য খোলা। ওদের কথোপকথনের মাঝেই রুমের ভিতরে ঢুকলো মায়া, হাতে একটা ছোট্ট ট্রে, তাতে রাখা 2 কাপ গরম কফি। মায়া এগিয়ে এসে নিঃশব্দে সামনে থাকা ছোট্ট ট্রে টেবিলের উপর কাপ দুটো নামিয়ে রাখলো। কাপ নামানোর সময় কোনা চোখে একবার মেহেবের দিকে তাকালো। এই লোকটা নাকি ওর আপুর দেবর, বিশ্বাসই হতে চায় না মায়ার। দরজা খুলে মেহেবকে দেখে কি ঝগড়াটাই না বাঁধিয়ে বসেছিল ও মেহেবের সঙ্গে। জাওয়াদ এসে পরিস্থিতি সামাল দিয়ে বলেছিল এটা ওর ভাই। তখন সে কি পরিমাণে লজ্জা লেগেছিল মায়ার ভাবতেই অস্বস্তিতে ওর কান গরম হয়ে ওঠে। মায়ার বুঝতে বাকি ছিল না আগে যতবার ওদের দেখা হয়েছিল সবটাই সম্ভবত প্ল্যান মাফিক ছিল। না জেনে মেহেবকে কত কথা যে ও শুনিয়েছে সেসব ভাবতেই একটা তপ্তশ্বাস ফেললো মায়া। ও এক পলক জাওয়াদের দিকে তাকিয়ে ট্রেটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মায়া যেটুকু সময় এখানে উপস্থিত ছিল এর পুরোটা সময় মুগ্ধ চোখে মায়ার দিকে তাকিয়েছিল মেহেব। মায়া বেরিয়ে যেতেই ড্রয়িং রুমে নেমে এলো পিনপিনে নীরবতা। কফির কাপ দুটো থেকে ধোঁয়া উঠছে। মেহেব কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে জাওয়াদের দিকে তাকালো। দেখলো জাওয়াদ ভ্রু কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টির তীক্ষ্ণতায় মেহেব অস্বস্তিতে জমে গেল। পরিস্থিতি সামলাতে মেহেব ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন ভাইয়া? জাওয়াদ চোখ নামালো না, উল্টে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার শালিকে তোর পছন্দ না? মানে আসলে যেভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিলে ওকে ভাইয়া, আমি আসলে। জাওয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে শুধালো, শোন মেহেব, তোর সাথে যে 5টা বছর ছিলাম সবসময় বড় ভাইয়ের মতোই তোকে ট্রিট করেছি। তোর ইচ্ছেগুলোর প্রাধান্য দিয়েছি, তোর প্রতিটি আবদার পূরণ করেছি। তারপরেও যদি কোথাও কম পড়ে গিয়ে থাকে আমাকে ক্ষমা কর, কিন্তু মায়াকে আমি তোর হাতে তুলে দিতে পারবো না। কেন ভাইয়া, আমি কি দেখতে খারাপ নাকি আমি মায়ের অযোগ্য? তুমি বিশ্বাস করো আমি সত্যিই মায়াকে ভীষণ ভালোবাসি। আমি ওকে যথেষ্ট সুখে রাখবো, ওকে কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। জাওয়াদ ক্ষীণ হাসলো। ছেলেটার চোখের ভাষা দেখেও বুঝতে পেরেছিল ও মায়াকে পছন্দ করে। জাওয়াদ জানে মেহেবের কাছে মায়া সুখেই
সঙ্গেই থাকবে। তারপরেও মায়াকেও মেহেবের হাতে তুলে দিতে পারবে না। জাওয়াদ কোনোভাবেই চায় না মায়ার কপালে আজমিরের মতো স্বার্থপর শাশুড়ি জুটুক। তাছাড়াও যতটুকু আজমিরকে চিনেছে সে কখনোই মায়াকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেবে না। জাওয়াদের সাড়া না পেয়ে মেহেব আস্তে করে শুধালো, আমি জানি তুমি কি নিয়ে ভয় পাচ্ছ। মমের বিষয়টা আমি হ্যান্ডেল করে নেব। প্রয়োজনে আমি মায়াকে নিয়ে আলাদা বাসায় থাকবো। তা হয় না মেহেব, তুই ওনার একমাত্র সন্তান, তোর উপর ওনার সব আশা ভরসা। আমি কখনোই চাইবো না তুই ওনার থেকে দূরে থাকিস। মেহেব উঠে এসে জাওয়াদের সামনে হাঁটু গেড়ে বসলো। পরের মুহূর্তে দুই হাতে জাওয়াদের একটা হাত চেপে ধরে কাতর স্বরে বলল, প্লিজ ভাইয়া, আমি আর কখনো কিছু চাইবো না তোমার কাছে। ধরে নাও এটাই আমার শেষ আবদার। পাগলামি করিস না মেহেব, উঠে দাঁড়া। বাস্তবতা দিয়ে সবটা বোঝার চেষ্টা কর। তবে একটা কথা কি জানিস, তোর কাছে মায়াকে সমর্পণ করলে আমি যতটা নিশ্চিন্ত থাকবো, বিশ্বাস কর অন্য কোথাও পাত্রস্থ করলে আমি কখনোই এতটা নিশ্চিন্তে থাকতে পারবো না। তারপরেও আমি মায়াকে তোর হাতে তুলে দিতে পারবো না। আমি চাই মায়া একটা প্রপার ফ্যামিলি পাক। আশা করি আমার কথা তুই বুঝতে পারছিস। এভাবে বলো না প্লিজ, আমি কথা দিচ্ছি মায়ার সব খেয়াল রাখবো। আমাকে ফিরিয়ে দিও না ভাইয়া। জাওয়াদ দ্বিধায় পড়ে গেল। ছেলেটাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। ও সময় নিয়ে কিছু একটা ভেবে শুধালো, ঠিক আছে, তোর কথা না হয় মেনে নিলাম, তবে মায়ার আচরণ দেখে তো মনে হলো ও তোকে তেমন একটা পছন্দ করে না। ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিছুই করতে পারবো না। মেহেব তৎক্ষণাৎ বলল, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিক মানিয়ে নিব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। জাওয়াদের ভ্রু কুঁচকে গেল। আমি কখন বললাম তোকে সুযোগ দিয়েছি? মেহেব ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি টেনে শুধালো, মুখে বলনি ঠিকই, কিন্তু আমি তোমার মনের কথা বুঝে গেছি। আজকাল দেখছি অন্যদের মনের কথা খুব ভালো বুঝতে পারছিস। কি করব বলো, তোমারই তো ভাই। জাওয়াদ কিছু বলতে যাবে এমন সময় দৌড়ে এসে ওর কোলে উঠে বসলো মেহেরান। ছোট দুইটা হাত দিয়ে শক্ত করে জাওয়াদের গলা জড়িয়ে ধরলো। পাপা। জাওয়াদ ছেলের কপালে চুমু খেয়ে ওকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। কিছু বলবে পাপা? মেহেরান মাথা নেড়ে বলল, নো পাপা। তোমার মাম্মার কি সব গোছানো হয়ে গেছে? না, এখনো হয়নি। মাম্মা এখনো জামা কাপড় গোছাচ্ছে। এদিকে পুরোটা সময় মেহেব নীরবে তাকিয়েছিল বাবা ছেলের দিকে। ও মুচকি হেসে মেহেরানের দিকে হাত বাড়িয়ে বলল, চ্যাম্প এদিকে এসো। মেহেরান এক সেকেন্ডও দেরি করলো না। জাওয়াদের কোল থেকে নেমে ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে মেহেবের কোলে উঠে বসলো। মেহেব ওর তুলতুলে গালে আদর করে চুমু খেলো। মেহেরান খিলখিল করে হেসে উঠল। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মেহেরান বলল, চাচ্ছ তুমি আমাদের সাথে যাবে না? মেহেব মুচকি হেসে জাওয়াদের দিকে তাকিয়ে বলল, তোমার পাপা নিয়ে গেলে যাব। মেহেরান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে জাওয়াদের দিকে তাকালো। পাপা চাচ্চুকে আমাদের সাথে নিয়ে চলো না, চাচ্চুও আমাদের সাথে থাকবে, খুব মজা হবে, প্লিজ প্লিজ নিয়ে চলো আর চাচ্চুকে। জাওয়াদ মুচকি হেসে শুধালো, অবশ্যই পাপা, তোমার চাচ্চুও আমাদের সাথেই যাবে। এখন যাও, গিয়ে মাম্মাকে বলো তাড়াতাড়ি রেডি হতে। আচ্ছা বলে মেহেবের কোল থেকে নেমে দৌড়ে চলে গেল মেহেরান। ওর পায়ের শব্দ মিলিয়ে যেতেই জাওয়াদ গভীর দৃষ্টিতে মেহেবের দিকে তাকালো। তুই নিউ ইয়র্কে ফিরছিস কবে? তুমি কানাডা চলে যাওয়ার পর। ততদিন আমি তোমার কাছেই থাকবো। জাওয়াদ ভ্রুকুচকে শুধালো, সে না হয় থাকবে, কিন্তু কোম্পানির দেখাশোনা এখন থেকে তোকেই করতে হবে। মেহেবের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। ওসব আমার দ্বারা হবে না, ওইসব কাজ তোমার। যার কথাই সব ছেড়ে তুমি চলে এসেছো সেই দেখাশোনা করুক, আমার ওসবের দরকার নেই। এভাবে বলছিস কেন? মম তোর ভালোই চাই। কোম্পানির পরবর্তী উত্তরাধিকারী তো তুই, তোকেই সবকিছু হ্যান্ডেল করতে হবে। দেখো ভাইয়া, আমি তো বলেছি আমার এসবের দরকার নেই। নেক্সট ইয়ারে আমার ল ফাইনাল এক্সাম শেষে আমি জবের জন্য অ্যাপ্লাই করব। জব কনফার্ম হয়ে গেলে মায়াকে বিয়ে করব। নিজের ইনকামেই আমার স্ত্রীকে রাখবো। এসব কোম্পানির কোনো প্রয়োজন নেই আমার, আর এসবের দায়ভারেও আমি নেই। এখন আমি তোমার সাথে ঢাকা যাচ্ছি, তুমি না নিলেও আমি জোর করে যাব, এটা বলে দিলাম। জাওয়াদ মৃদু হাসলো। মেহেব উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখে গিয়ে চ্যাম্প কি করছে। চ্যাম্প না, বল ফিউচার ওয়াইফকে দেখতে যাচ্ছি। ওহ ভাইয়া, সবকিছু তুমি আগে থেকে বুঝে যাও কেন? জাওয়াদ মুচকি হাসলো। মেহেব আর দাঁড়ালো না, পাশের রুমের দিকে এগিয়ে গেল। জাওয়াদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবলো ওর আদুরে বউটা এখন কি করছে, গিয়ে দেখা দরকার।